মানুষের মনটা কি অদ্ভুত তাই না? একদিকে সে চায় এমন কিছু বানাতে যা যুগ যুগ ধরে টিকে থাকবে, আবার দেখুন তার মধ্যেই সব ভেঙে চুরে ফেলার একটা তীব্র ইচ্ছেও কাজ করে। আজ আমরা ঠিক এই দুটো টানাপোড়েন নিয়ে কথা বলবো, দুটো অসাধারণ কবিতার আয়নায়। শুরুটাই করা যাক জীবনানন্দ দাশের এই অমোঘ লাইনটা দিয়ে। ভাবুন তো একবার, শতাব্দীর শবদেহ শ্মশানের ভস্মবহ্নি জলে। কি গভীর একটা কথা! মহাকালের বিশাল ক্যানভাসে সময় আর ধ্বংসের এর চেয়ে চোরালো ছবি আর কি হতে পারে? তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। দেখব পাথরের একটা বিশাল সৌধকে বাংলার অন্যতম গভীর কবির চোখে দেখলে ঠিক কেমন লাগে। জীবনানন্দ দাশ তার পিরামিড কবিতায় এই বিশাল স্থাপত্যকে নিছক একটা পাথরের স্তূপ হিসাবে দেখেননি। না, একদমই না। তার চোখে পিরামিড যেন একটা জীবন্ত চরিত্র, যে হাজার হাজার বছর ধরে সভ্যতার উত্থান পতন দেখছে। আর এই দেখতে দেখতে তার মধ্যে জন্মেছে এক বিশাল একাকিত্ব, এক গভীর বিষণ্ণতা। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে জীবনানন্দের কাছে পিরামিড শুধু একটা সৌধ নয়, এটা হলো স্থায়িত্ব আর স্মৃতির চূড়ান্ত রূপ। যেন সময়কে চ্যালেঞ্জ জানানোর জন্যই একে গড়ে তোলা হয়েছে, এক অবিচল স্মৃতির মন্দির। আচ্ছা, এতক্ষণ তো আমরা পাথরের সৌধ নিয়ে কথা বললাম, এবার একটু অন্যদিকে তাকানো যাক। এমন একটা সৌধের কথা ভাবা যাক যা কিন্তু পাথর দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে শব্দ দিয়ে। ব্যাপারটা বেশ মজার, তাই না? আমরা হয়তো সবসময় এভাবে ভাবি না, কিন্তু কবিতাও আসলে এক ধরনের আর্কিটেকচার বা স্থাপত্য। ঠিক যেমন একটা বাড়ির নকশা থাকে, গঠন থাকে, কবিতারও কিন্তু তেমন লাইন স্তবক মিলিয়ে একটা নির্দিষ্ট আকার বা রূপ থাকে। এই গঠনটাই তাকে গদ্য থেকে আলাদা করে তোলে। আর এই উক্তিটা দেখুন, কি সহজ কিন্তু কত সত্যি। যা একতে কবিতার মতো তাই কবিতা। মানে একটা লেখাকে কবিতা হিসেবে চেনার প্রথম ধাপই হলো তার এই বাহ্যিক রূপটা। তো কবিতার এই যে স্থাপত্যের ধারণা, এটা কিন্তু একটা দারুণ কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করতে পারে। চলুন আবার ফিরে যাই সেই মিশরে, যারা একদিন পিরামিড বানিয়েছিল। ভাবা যায়, একদিকে তারা বানাচ্ছে অনন্তকাল টিকে থাকার জন্য বিশাল বিশাল পিরামিড, আর অন্যদিকে সেই একই সভ্যতার মানুষ, বিশেষ করে নারীরা, লিখছেন খুব ব্যক্তিগত, খুব অন্তরঙ্গ প্রেমের কবিতা। মানে একদিকে মহাকালের ভাবনা, আরেকদিকে জীবনের ছোট ছোট ক্ষণস্থায়ী মুহূর্তের উদযাপন। তাহলে আমরা স্মৃতিকে ধরে রাখার দুটো বিলকুল আলাদা রাস্তা দেখতে পাচ্ছি, তাই না? একদিকে পিরামিড, পাথর দিয়ে গড়া, বিশাল মহাকালের সাক্ষী, আর অন্যদিকে এই প্রেমের কবিতাগুলো, শব্দ দিয়ে গড়া, ছোট, ব্যক্তিগত আর ভীষণ অন্তরঙ্গ। এই লাইনটা শুনুন, আমি পাখি ধরতে পারিনি, আমি তোমার জালে ধরা পড়ে গেছি। কি মিষ্টি, কি মানবিক একটা অনুভূতি। পিরামিডের সেই গম্ভীর নীরব মহিমার জগৎ থেকে এটা যেন সম্পূর্ণ অন্য একটা ভুবন। তো আমরা এতক্ষণ দেখলাম মানুষের গড়ার ইচ্ছা, স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা। কিন্তু গল্পের তো আর একটা পিঠও আছে, তাই না? এবার আমরা মুখোমুখি হব ঠিক তার উল্টো একটা ইচ্ছার, একটা শক্তিশালী, প্রায় বিস্ফোরক এক ভাঙার গল্পের। সুনীল গঙ্গোপাধ্যায়ের ইচ্ছে কবিতাটা হলো ঠিক সেই ভাঙার স্পিরিটের দলিল। সমাজ যা কিছু নিয়মকানুন, যা কিছু কাঠামো তৈরি করে, সবকিছু ভেঙে ফেলার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করে এই কবিতায়। এটাকে জীবনানন্দের পিরামিডের একেবারে বিপরীত মেরু বলা যেতে পারে। কবিতাটার শুরুটাই দেখুন কি দারুণ, কাঁচের চুড়ি ভাঙার মতন, মাঝে মাঝে ইচ্ছে করে। এই যে কাঁচের চুড়ি, এটা খুব ডেলিকেট, খুব ট্রেডিশনাল একটা জিনিস, সেটা ভাঙার ইচ্ছে দিয়েই কিন্তু বিদ্রোহের সুরটা বাধা হয়ে যাচ্ছে। শুরুটা হয় ছোটখাটো নিয়ম ভাঙা দিয়ে, দুটো চারটে নিয়মকানুন ভেঙে ফেলি। আমাদের ঘিরে থাকা প্রতিদিনের যে ছোট ছোট বিধিনিষেধ, প্রথমে আঘাতটা আসে সেগুলোর ওপর। কিন্তু এই ইচ্ছেটা সেখানেই থেমে থাকে না। খুব তাড়াতাড়ি এটা একটা বড়সড় বিদ্রোহে পরিণত হয়, যা সরাসরি ক্ষমতার কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বসে। যাদের পায়ের তলায় আছি তাদের মাথায় চড়ে বসি, এর থেকে সরাসরি চ্যালেঞ্জ আর কি হতে পারে? সুনীল এখানে কয়েকটা দারুণ প্রতীক ব্যবহার করেছেন, যেমন ধরুন কাচের চুড়ি, যা ভঙ্গুর সামাজিক প্রথাকে বোঝাচ্ছে। মুকুট মানে তো বোঝাই যাচ্ছে ক্ষমতা বা কর্তৃত্ব। ভাওতাবাজ নেতা দিয়ে রাজনৈতিক ভণ্ডামিকে ধরা হয়েছে। আর শেষে মনুমেন্ট বা সৌধ, যেটা দিয়ে আসলে পুরো সিস্টেমটাকে ভাঙার কথা বলা হচ্ছে। তাহলে দেখুন, আমরা এসে পৌঁছলাম আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। সেই দুটো বিপরীতমুখী শক্তি, একদিকে গড়া, আরেকদিকে ভাঙা।
জানি আমরা কথা শুরু করেছিলাম। এখানে দুটো দর্শন যেন একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে জীবনানন্দ দাশ, যিনি পিরামিডের সামনে দাঁড়িয়ে বিস্ময়ে দেখছেন অবিচল স্মৃতির মন্দিরকে, আর অন্যদিকে সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি সেই মনুমেন্টের সামনে দাঁড়িয়েই শটান বলে দিচ্ছেন, আমার কিচ্ছু ভাল লাগে না। একজন স্মৃতিকে পূজা করছেন, আরেকজন সেই স্মৃতির কাঠামোকেই ভেঙে ফেলতে চাইছেন। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আমাদের আসল পরিচয় কি? আমরা কি স্থপতি যারা সময়ের বুকে নিজেদের ছাপ রেখে যেতে চায়, নাকি আমরা জন্মগতভাবেই বিদ্রোহী যারা সব নিয়ম সব কাঠামোকে চ্যালেঞ্জ করে? নাকি সত্যিটা হলো এই গড়া আর ভাঙার ইচ্ছা দুটোকে নিয়েই আমাদের আসল পরিচয়? হয়তো এই দুইয়ের টানাপোড়েনেই মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব।